নমস্কারম। আশা করি আপনারা ভালো আছেন। আমার লাস্ট ভিডিওর স্টোরিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে আমি এই বইটির 6th স্টোরিটি এক্সপ্লেন করব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি স্টোরিটা শুরু করতে চলেছি। আপনারা শেষ অবধি আমার স্টোরিটার সাথে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। স্টোরিটির নাম হলো স্কুটি রাইডস অ্যান্ড আনএক্সপেক্টেড এনকাউন্টার্স। স্কুটি রাইড এবং অপ্রত্যাশিত মুখোমুখি। আমি মানবের সাথে তার তথাকথিত স্কুটিতে বেরিয়েছিলাম, যা সত্যি বলতে নিজেকে ধরে রাখতে পারছিল না। মানব, আমি তোমাকে বলছি, যদি এই স্কুটিটি আরও একবার নষ্ট হয়ে যায় তাহলে আমাদের হাঁটা শুরু করতে হবে। বুঝতে পারছো তো কি হতে পারে? তখন মানব বলল, চলো তো, এটা যাত্রার কথা নয়, এটা একটা অ্যাডভেঞ্চারের কথা। মানব উত্তর দিল, কান থেকে কানে হেসে। শীঘ্রই আমি বুঝতে পারলাম যে আমি আমার কলেজের আইডি ভুলে গেছি এবং প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর মনে পড়ল সিনিয়র সুযোগ সুবিধা তো রয়েছেই। আমি গার্ড ভাইয়ার দিকে আমার সবচেয়ে মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে বললাম, ভাইয়া বাস 5 মিনিট মে আ রাহা হুঁ। সে আমাদের দিকে হাসি দিয়ে এগিয়ে গেল। আমরা যখন চা এবং সিগারেটের জন্য থামলাম, মানব এবং আমি আমাদের স্বাভাবিক গভীর দার্শনিক কথোপকথনে ডুবে গেলাম। এটি মূলত আইআইএম গোয়ার সবচেয়ে খারাপ পরিচালিত স্কুল চরিত্রের জন্য অডিশন দেওয়ার মতো মনে হয়েছিল, যদিও এখনও দেশের সেরাদের মধ্যে একজন। আমি বললাম, यार इस कॉलेज का टैगलाइन चेंज करके वर लर्निंग नेवर स्टॉप से चेंज करके वर लर्निंग हैपेंड हो जाना चाहिए। এবং মানব এই ধরনের কথা শুনে হেসে ফেটে পড়ল। আমাদের কথোপকথন আইআইএম গোয়ার অদ্ভুততা থেকে সিগারেট সম্পর্কে সর্বজনীন সত্যের দিকে এগিয়ে গেল। একটি সিগারেট বাস্তবতা থেকে সমসাময়িকভাবে পালানোর একটি উপায়, তবে আপনার নিয়ন্ত্রণের অভাবেরও একটি স্মারক এটি। আমরা হাসি ভাগ করে নিলাম যে কখনো কখনো একটি সিগারেট কিভাবে আপনার জন্য সর্বদা সেরা বন্ধুর মতো মনে হয়, এমনকি যদি এটি সবচেয়ে স্বার্থকর সম্পর্ক না হয়, তবে এটি স্মরণীয়। আমার ধূমপানের ক্ষতিকারক প্রভাবগুলির ভারসাম্য বজায় রাখতে এবং আমার আবেগকে আরও বাড়িয়ে তুলতে আমরা ব্যাডমিন্টন কোর্টে গেলাম। আমি ব্যাডমিন্টনে বেশ ভালো ছিলাম, অথবা অন্তত আমি তাই ভাবতে পছন্দ করতাম। খেলাটি ছিল আমার পালানোর, জীবিত এবং প্রতিযোগিতামূলক বোধ করার উপায়। কিন্তু তারপর সিগারেট আমার জীবনে প্রবেশ করে এবং আমার পায়ের কাজটি সূক্ষ্মতার চেয়েও বরং এক হাতে ধোঁয়া নিয়ে ঝাঁকুনির বিষয়ে হয়ে ওঠে। মনে হচ্ছিল যেন আমি আমার শাটলকুককে ক্যান্সার স্টিকের পকেটের জন্য বিক্রি করছি, যেমনটা আমার বন্ধুরা তাদের ডাকতে পছন্দ করত। আমি ব্যাডমিন্টন কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে লক্ষ্য করলাম। প্রথম নজরে সে অদ্ভুতভাবে পরিচিত কোঁকড়ানো চুল, গোলাপি টি শার্ট, কালো ট্রাউজার এবং গোলাপি জুতাও পরেছিল। এটা কি দেজাভুজ, নাকি আমি অতীতের কোনো ভূত দেখছি? আমি মনে মনে ভাবতে লাগলাম। মনে হচ্ছিল সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে, এবং আমি অবাক না হয়ে পারলাম না। মেয়েটি স্পষ্টতই গোলাপি রঙের প্রতি আচ্ছন্ন। আমি তার কাছে গিয়ে বললাম, মাফ করবেন, তুমি কি খেলার জন্য অপেক্ষা করছো? আমাদের সাথে যোগ দিতে চাও? সে ঘুরে দাঁড়ালো, আর আমি 1 সেকেন্ডের জন্য থমকে গেলাম। আমি তার বড় অভিব্যক্তিপূর্ণ চোখ এবং তার প্রশস্ত কোমল মুখ লক্ষ্য করলাম। সে আমাকে অবন্তিকার কথা মনে করিয়ে দিল। তার কোঁকড়ানো চুল তার মুখকে এমনভাবে ফ্রেম করছিল যা তার আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। প্রতিটি নড়াচড়ার সাথে লাফিয়ে লাফিয়ে যেন তার
নিজস্ব একটি জীবন আছে। তার মধ্যে কিছু মনোমুগ্ধকর ছিল, এমন একটি গুণ যা কেবল শারীরিক চেহারার বাইরেও ছিল। তার একটি হাসি ছিল যা একটি ঘর আলোকিত করতে পারে, এবং তার উপস্থিতি তাজা বাতাসের শ্বাসের মতো অনুভব হয়েছিল। সে বলল, হ্যাঁ, আমি যোগ দিতে চাই। সে একটা উজ্জ্বল হাসি দিয়ে বলল কথাটি। সে নিজেকে আরশি হিসেবে পরিচয় দিল এবং আমরা আমাদের ম্যাচ শুরু করলাম। আরশি একজন ভালো খেলোয়াড় ছিল এবং আমরা খেলাটি জিততে পেরেছিলাম। যদিও আমার ফুটওয়ার্কে কিছুটা মরিচা ধরেছিল কয়েকটি সিগারেটের জন্য, ধন্যবাদ। আমি খেলাটি উপভোগ করেছি। ম্যাচের পর আমরা অনায়াসে কথা বলছিলাম। তার উষ্ণ হাসি এবং তার চোখের ঝলকানি প্রতিটি শব্দকে সত্যিকারের মনে করিয়ে দিয়েছিল, এবং আমি নিজেকে তার সহচর্যের সহজ আনন্দের প্রশংসা করতে দেখেছি। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। এটা আমার কাছে নতুন গ্লাসে পুরনো ওয়াইনের মতো অনুভূতি হচ্ছিল। আমি সাহায্য করতে পারিনি, মনে হচ্ছে যেন অবন্তিকার বাবাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ছিলেন। আরশির সাথে অবন্তিকার মিল ছিল অদ্ভুত। তার বড় চোখ, চওড়া মাথা, এমনকি তার হাসিও। মনে হচ্ছিল যেন মহাবিশ্ব আমাকে একটি ভিন্ন লেভেলের একটি পরিচিত ভিন্টেজ পরিবেশন করছে। আমরা দুজন মিলে আড্ডা দিতে থাকি এবং আমি জানতে পারি যে আরশি কলেজের দৃশ্যে নতুন। আমি তাকে কিছু বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলাম। দেখো, কলেজে টিকে থাকার রহস্যটা খুব সহজ। এমন আচরণ করো যেন সব কিছুর সাথে একেবারে মিলিয়ে গুলিয়ে ফেলেছ, ঠিক আছে? আর গোপনে গুগলে সব কিছু খুঁজছ। এটা একটা মন্ত্রের মতো কাজ করে। আরশি হেসে বলল, আমি এটা মনে রাখবো। তাই মূলত যতক্ষণ না তুমি এটা করতে পারো ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করো। ঠিক, আমি হেসে উত্তর দিলাম। এটা একটা কালজয়ী কৌশল। কলেজে এটা কাজ করে এবং স্পষ্টতই জীবনেও এটা কাজ করে। আরশির সাথে যোগাযোগের তথ্য বিনিময় করার পর সে একটা হাসি দিয়ে কোর্ট থেকে বেরিয়ে গেল, আর আমি নিজেকে সেখানেই আটকে রাখলাম আর দেখলাম আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। উত্তেজনা এবং অস্থির এক অদ্ভুত মিশ্রণ আমার উপর ভর করে। আমি হোয়াটসঅ্যাপ স্ক্রোল করলাম এবং আবারও সেই বার্তাটি এড়াতে পারলাম না। আমরা কি আবার অপরিচিত হতে পারি? এটি 5 ঘন্টা আগে এসেছিল। আমার হৃদয় আবার ব্যথায় ভরে উঠল এবং ভয়ের একটি পরিচিতি অনুভূতি আমার মধ্যে স্থির হয়ে গেল। যে ব্যক্তি এই বার্তাটি পাঠিয়েছিল সে এমন একজন যাকে আমি 4 বছর ধরে চিনি। 4 বছরের ভাগ করা স্মৃতি, হাসি, গভীর রাতের স্বীকারোক্তি, সব কিছুই এবং কিছুই না। আর এখন সেই ব্যক্তি সব কিছু উল্টে দিতে চাইছিল, যেন এর কিছুই ঘটেনি। আচ্ছা, এটা কি আমার দোষ ছিল? আমি কি কোনো চিহ্ন মিস করেছি? এমন কি কিছু ছিল যা আমি অন্যভাবে করতে পারতাম? আমার মন অনুশোচনার চক্রে ডুবেছিল। আমি কিছু ভাবতে না পেরে নিজেকে বললাম, আমি কি দুঃখিত? কিন্তু কিসের জন্য? আমি কি করেছি? আমি তো সব কিছু, প্রতিটি ছোটোখাটো জিনিস বিনিয়োগ করেছি তার সাথে। তাহলে? হঠাৎ মানব তখন বাধা দিয়ে আমাকে বলল, চলো যাই। সে জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে তো? সে বুঝতে পারল যে আমার সাথে কিছু ঠিক হচ্ছে না। আমি একটি দুর্বল হাসি সামলাতে পেরেছিলাম তার সামনে। হ্যাঁ, শুধু কিছু জিনিস নিজেই মোকাবিলা করছি। সে মাথা নাড়ল, বুঝতে পারল যে আমি এই সম্পর্কে কথা বলতে আর প্রস্তুত নই। ঠিক আছে দোস্ত, চলো এখান থেকে চলে যাই। যাই হোক, আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে। মানবের সাথে ফিরে আসার সময় আমি এই অনুভূতিটি কাটিয়ে উঠতে পারিনি যে মহাবিশ্ব অতীতের স্মৃতিচারণ পাঠানোর একটি মজার উপায় আছে।
অবন্তিকার সাথে আরশির সাদৃশ্য হোক বা আমাদের সকলকে সংযুক্ত করে এমন ভাগ করার অভিজ্ঞতা হোক, জীবনে একটি উপায় ছিল অপ্রত্যাশিত উপায়ে পূর্ণ স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করার। তখন মানব আমার প্রতিফলিত মেজাজ অনুভব করে ব্যঙ্গ করে বলল, ইয়ার জো ভি হ্যায় ইতনা ডিপ মত সোচো। আর অবশ্যই এই কারণে মাঝে মাঝে যাদের নাম এম দিয়ে শুরু হয় তাদের প্রতি আমার একটা রাগ হয়, অলওয়েজ। আমি ভাবতে থাকি, কোনো ছেলের সাথে তোমার আবেগ ভাগ করে নেওয়া মানে 3 বছরের বাচ্চার মতো ইনসেপশনের গল্প ব্যাখ্যা করার মতো, বিভ্রান্তিকর, অগোছালো এবং বেশিরভাগ ক্ষেত্রেই সবাইকে হতাশ করে। এই কারণে প্রতিটি ছেলের একজন মহিলা বন্ধুর খুবই প্রয়োজন। তারা আসলে আমাদের আবেগগত অবস্থা বোঝাতে পারে এবং অন্ধকারে ঘুরে বেড়ানোর মতো অনুভূতি না দিয়ে আমাদের জগা খিচুড়ি সমাধান করতে সাহায্য করতে পারে। আমরা সবেমাত্র ঘরে ফিরে এসেছি। আমাদের ক্লাস্টার আইআইএম গোয়াতে এমবিএ করার কয়েকটি সুবিধার মধ্যে একটি ছিল পাশের বাড়িতে বা হলের ওপারে কে থাকে তা বেছে নেওয়ার সুযোগ। দ্বিতীয় বর্ষে থাকাকালীন আমাদের কিছু সুযোগ সুবিধা থাকার কথা ছিল, অথবা তারা তাই দাবি করেছিল। আমাদের ক্লাস্টারে 4 জন ছেলে ছিল, প্রিয়ম, অভয়, মানব এবং আমি। এতে বিশেষ কিছু আকর্ষণীয় কিছু নেই, কেবল এই বি স্কুল জঙ্গলে বেঁচে থাকা 4 জন, যেখানে প্রতিদিনে রিয়েলিটি শোয়ের একটি অলিখিত পর্বের মতো মনে হতো, যা কেউ আমাদের অডিশন দিয়েছিলাম। মনে মনে হেসে ফেললাম। ক্লাস্টার সিস্টেম ছিল একটি মিশ্র আশীর্বাদ। একদিকে আমাদের প্রতিবেশীদের বেছে নিতে হয়েছিল, যার অর্থ ছিল আমরা অতি উৎসাহী বাচ্চাদের পাশে থাকা এড়াতে পারতাম, যারা ভোর 3টায় পোর্টারের 5 ফোর্সের আবৃত্তি করার জন্য সর্বদা প্রস্তুত থাকতো। অন্যদিকে ছিলাম আমরা, বাট ঠিক আছে, আমরা ইটস ওকে। আজ রাতটি ছিল সেই রাতগুলির মধ্যে একটি, যখন 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কেস স্টাডি করার জন্য চাপ ছাড়া আর খুব বেশি কিছু করার সময় ছিল না আমাদের কাছে। তাই স্বাভাবিকভাবেই আমরা ওল্ড মল্কের বোতল শেষ করেছিলাম। বুঝতে পারছেন তো? গোয়া হলো মদ্যপানকারীদের স্বর্গ। আমি খালি বোতলটি ধরে ঘোষণা করলাম যেন আমি ট্রফি জিতেছি। এই জাদু ওষুধের জন্য $250? রই ভুলে যাও, আমাদের কাছে রাম আছে। মানব তার বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে হেসে বলল, ফি ভুলে যাও দোস্ত। গোয়ায় এমবিএ করার আসল রই হলো সস্তা মদ এবং সূর্যাস্ত। সে আমার দিকে সেই পরিচিত দৃষ্টিতে ফিরে তাকালো, যে মুখে বলছিল, আমাকে ভালো কিছু দাও। তাহলে এরপর কি? সে জিজ্ঞাসা করল। সম্ভবত কোনো বিরাট পরিকল্পনা প্রকাশ করব বলে আশা করেছিলাম। আমি কাজ ঝাঁকিয়ে বললাম, এরপর শুধু চাকরি পাও, এটাই পরিকল্পনা। যতক্ষণ না আমরা আমাদের মা বাবাকে 20 লক্ষ টাকা দিয়ে বুঝিয়ে দেব, ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতে থাকো দোস্ত। মানে, আমি এখানে 91.1% নাম্বার নিয়ে এসেছি, কিন্তু কিসের জন্য? এইসব কি কেবল এই এমবিএ সার্কাসের জন্য, যেখানে আমরা পাওয়ার পয়েন্টগুলিকে কৌশলগত মাস্টারপিসের মতো দেখানোর সূক্ষ্ম শিল্পে দক্ষতা অর্জন করছি? সে মাথা নাড়ল। অন্তত আশা করছি প্লেসমেন্ট অফিসে আমাদের ডে জিরোর উন্মাদনা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট ফেনি আছে। আমি উত্তর দিলাম, অন্তত আশা করছি যে এখানে আসা কোম্পানিগুলির সম্পর্কে আমাকে বলুন। এর বাইরে খুব বেশি প্রশ্ন করবে না, কারণ আমাদের সকলেই সে কাজের জন্য সৃজনশীল আর্কাইভ ফুরিয়ে গেছে। কিছুই নেই আমাদের মধ্যে। আর তাছাড়া যখন চ্যাটজিপিটিকে কপি পেস্ট করার জন্য ব্যবহার করা হয়, তাহলেই মৌলিকত্বের প্রয়োজন কার আজকালকার দিনে? সে হেসে উঠল। সত্যিই তো কথাটি।
আর সত্যি বলতে আমরা সবাই এখানে কেবল বাস্তবতার গোপন রহস্য শেখার ভান করছি। আর আসলে ক্যাফিন, সস্তা মদ এবং তাৎক্ষণিক নুডলস খেয়ে কিভাবে বাঁচতে হয় তা খুঁজে বের করছি। আমরা দুজনেই হেসে উঠলাম, কারণ এটা এই ক্যাম্পাসের প্রতিটি এমবিএ ছাত্রের মন্ত্র। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি ভেতরে ভেতরে আর্তনাদ করে উঠলাম। কর্পোরেট হাসি এবং শুভেচ্ছার আগাম প্রত্যাশা করছিলাম। এখন কি হতে পারে? মনে মনে ভাবছি। আরেকজন এমবিএ সৈনিক সম্ভবত কোনো ধরনের জোট বা কেবল সংঘর্ষের জায়গা খুঁজছে। আমি দরজা খুললাম, স্বাভাবিক শুভেচ্ছার জন্য প্রস্তুত হলাম, কিন্তু প্রিয়মকে দেখে শান্ত হলাম। আমি ভাবলাম, ও এটা সে। লোকটি মদ্যপান করে না, ধূমপানও করে না। মাঝে মাঝে আমি ভাবি, ये बंदा ऑक्सीजन वेस्ट क्यों कर रहा है? পার্টি চল রহি হ্যায় ক্যা? প্রিয়ম উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, যদিও এটা স্পষ্ট ছিল যে তিনি এখানে মদের জন্য আসেনি। মানব তার হাসি চেপে ধরে তাকালো, কিছুটা চেপে ধরেই বলল, নেহি यार, মুজরা চল রহা হ্যায় ইধর, আজা ডান্স কর লে। কলেজ পার্টির উত্তেজনাকে মজা করে সে বলল। প্রিয়ম, যে আমাদের ক্লাস্টারে ছিল, এবং একজন সহকর্মী খ্রিস্টান, হ্যাঁ আমরা তিনজন একই ক্লাস্টারে ছিলাম কাকতালীয়ভাবে। আমাদের অন্যথায় জাগতিক জীবনের সবচেয়ে এলোমেলো শক্তি আনার এই দক্ষতা ছিল। আমাদের ব্যাচগুলি আলাদা হওয়া সত্ত্বেও, এবং প্রিয়ম যখন স্নাতক ডিগ্রি অর্জন করছিল তখন আমি ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম। এটা স্পষ্ট যে সে এখনও ক্লাস্টারে জীবনযাপন করছে। वैसे भी देव को देख के तो लगता है मुजरा ही चल रहा है होगा। প্রিয়ম আমাকে উপহাস করে বলল। আমি মনে মনে ভাবলাম, ये जिंदा क्यों है? আমি তার দিকে ফিরে বললাম, ভাই, আমি 2023 সালে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এবং এই জেলে যোগ দিয়েছিলাম। দুঃখিত, আমি বলতে চাইছি 2023 সালে এমবিএ। কিন্তু মজার মজা এবং আমি অন্তহীন শক্তি সত্ত্বেও প্রিয়মের উপস্থিতি আমাকে মনে করিয়ে দেয় যে এমবিএ জীবনের বিশৃঙ্খলার মধ্যেও বন্ধুত্ব এবং অযৌক্তিকতার মুহূর্তগুলি সব কিছুকে সার্থক করে তুলেছিল। অবশেষে আমরা সবাই রাতের জন্য বিস্মিত হয়েছিলাম। আমরা প্রত্যেকে যার যার ঘরে ফিরে গেলাম। অপ্রয়োজনীয় গসিপ এবং ঘুমের আধো আধো চেষ্টার মিশ্রণে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়ির দিকে তাকালাম, ভোর 5:10 বেজে গেছে। কিন্তু চোখ বন্ধ করার সাথে সাথেই সে বার্তাটি আমার মনে আবার ভেসে উঠল। যদিও আমি আধো মাতাল ছিলাম, আমি এই চিন্তাভাবনাটি এড়িয়ে যেতে পারিনি। একটি সম্পর্ক তৈরি করতে দুজনের সম্মতি লাগে, কিন্তু তা ভেঙে ফেলার জন্য কেবল একজনের সিদ্ধান্ত। উক্তিটি আমার মনে বেদনাদায়কভাবে প্রতিধ্বনি হচ্ছিল, আমাকে হাতুড়ির মতো আঘাত করেছিল। আমি 10টায় অ্যালার্ম সেট করলাম, সময় মতো ঘুম থেকে ওঠার আশায়। পরিকল্পনাটি ছিল উচ্চবিলাসী, 7:15, 7:20, 7:25 ইত্যাদি ইত্যাদি। আমি ভেবেছিলাম যে যদি আমি যথেষ্ট অ্যালার্ম সেট করি তাহলে আমি আসলেই জেগে উঠতে পারবো। যদি না হয় অন্তত আমার ঘরে দিনের শুরুটা হয়ে যাওয়ার জন্য একটি সিম্ফনি থাকতো, আমি চাই বা না চাই। সকাল 8:25 দিকে ঘুম থেকে উঠলাম। পুরো হ্যাংওভারের প্রভাব অনুভব করছিলাম। দাঁত ব্রাশ করতে এবং লেকচারের জন্য নিজেকে প্রস্তুত করতে ছুটলাম। আমি সবসময় ভাবতাম কেন শিক্ষকরা সকাল 9টায় ক্লাস নিতে এত মগ্ন। আমি তাড়াহুড়ো করে প্রস্তুত হতে গিয়েই দেখি প্রিয়ম কমন এরিয়ায় শুয়ে আছে। ভাবতে পারছেন, কমন এরিয়াতে সে শুয়ে আছে। यार प्रीतम, इस प्रोफेसर को बोल यार, 9 बजे कौन लेक्चर रखता है यार, অভিযোগ করলাম আমি। আমরা দুজনেই যখন সকালের রুটিনটা তাড়াহুড়ো করে শেষ করছিলাম তখন স্পষ্ট হয়ে গেল যে এমবিএ জীবনের জগতে কিছু মানুষ এতটা অযৌক্তিক ছিল যে তা বোঝা যায় না। আমি খুব একটা কাজ করছিলাম না, ক্লাসে পুরো ক্লান্তি অনুভব করছিলাম। যথারীতি আমরা প্যাডি স্যারের লেকচারের শেষ আসনটি দখল করতে পেরেছিলাম। প্যাডি স্যারের লেকচারে একটা
প্রশান্তিদায়ক গুণ ছিল। তার কণ্ঠে একটি মৃদু ছন্দ ছিল যা বিপজ্জনকভাবে শান্ত পরিবেশ তৈরি করেছিল। মনে হচ্ছিল যেন তার সুরটি সতর্কতার চেয়ে বরং শিথিলতাকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছিল, যার ফলে ঘুমিয়ে পড়া খুব সহজ হয়ে যায়। আমরা যখন বসে পড়লাম তখন দিনের প্রথম প্রশ্নটি উঠে এলো, যা গত 22টি সেশনে প্রায় প্রতিটি লেকচারে আমি শুনেছিলাম। আপনারা ব্রেকফাস্ট খেয়েছেন? আজকের মেনু কী ছিল? ভোরবেলা হওয়া সত্ত্বেও প্রাণবন্ত প্রিয়ম আগ্রহের সাথে উত্তর দিল, হ্যাঁ স্যার, ফুল অব এনার্জিতে সে বলল, আলু পরোটা ছিল স্যার। আমি প্রশংসা এবং বিভ্রান্তির মিশ্রণে প্রিয়মের দিকে তাকালাম। কোনো ঘুম এবং প্রাতরাশের পরেও সে কিভাবে এত প্রাণবন্ত দেখালো যে ক্লাসিক হলেও এতটা শক্তি যোগাতে পারে না। এদিকে স্যার যখন তার সাবলীল লেকচার চালিয়ে যাচ্ছিলেন তখন স্পষ্ট হয়ে উঠল যে তার শান্ত উপস্থিতি আমাকে জাগ্রত এবং ব্যস্ত রাখার চেয়ে তন্দ্রাচ্ছন্নতাকে আরও বাড়িয়ে তুলল। হঠাৎ আমার ফোন বেজে উঠল। এটি ছিল ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহেশ স্যারের ফোন। আমাদের শেষ কথা হওয়ার 1 বছরেও বেশি সময় হয়ে গেছে, তাই আমি ফোনটি শুনে হতবাক হয়ে গেলাম। যাই হোক, স্যারের লেকচারের মাঝখানে ফোনটি ধরার কোনো বিকল্প ছিল না। আমি লেকচার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ক্লাসের পরে মহেশ স্যারকে আবার ফোন করার পরিকল্পনা করছিলাম। লেকচারটি দীর্ঘায়িত ছিল এবং আমি উদ্বিগ্নভাবে ঘড়িটি পরীক্ষা করছিলাম। অবশেষে 10:15-তে লেকচারটি শেষ হয়েছিল এবং আমি বেরিয়ে আসার জন্য একটি লাইন তৈরি করেছিলাম। আমার মন ইতিমধ্যে সেই একই ব্রেকফাস্ট খাওয়ার জন্য প্রস্তুত ছিল যা প্রিয়ম আজ সকালের সংগ্রাম থেকে আমাকে পুনরুজ্জীবিত করার জন্য কিছু হৃদয়গ্রাহী উপভোগ করেছিল। অবশেষে আমি আমার ব্রেকফাস্ট খেয়েছিলাম এবং আমার হ্যাংওভারের অবশিষ্টাংশ ফিকে হতে শুরু করেছিল। আমি আরও সতর্ক অবস্থায় স্থির হওয়ার সাথে সাথে মনে পড়ল যে আমি মহেশ স্যারকে আবার ফোন করার জন্য প্রস্তুত ছিলাম। আমি যখন তার নম্বরে ডায়াল করলাম, তিনি তার স্বাভাবিক উষ্ণতার সাথে আমাকে অভ্যর্থনা জানালেন, শুভ সকাল মিস্টার দীক্ষিত। আমিও একই উৎসাহের সাথে অভিবাদনটির জবাব দিলাম, শুভ সকাল স্যার। তিনি জিজ্ঞাসা করলেন, সব কিছু কেমন চলছে? যার উত্তরে আমি বললাম, ভালো স্যার, সব কিছু ঠিকঠাক চলছে। মহেশ স্যার দ্রুত মূল বিষয়বস্তুতে চলে গেলেন। আমরা জানুয়ারিতে একটি প্রাক্তন ছাত্র সম্মেলনের পরিকল্পনা করছি এবং আমি দেখতে চাইছিলাম যে আপনি সেই পরিকল্পনা অনুসারে আপনার পরিকল্পনা নির্ধারণ করতে পারেন। আপনার উপস্থিতির জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমি হেসে তাকে আশ্বস্ত করলাম, অবশ্যই স্যার, আমি সেখানে থাকব। কল শেষ করার পর আমি স্বস্তি এবং তৃপ্তি অনুভূতি অনুভব করলাম, এইটা জেনে যে আমি এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করেছি। সেই দিনের জন্য আমার কেবল একটি লেকচার ছিল, তাই আমি দ্রুত 6 ঘন্টা ঘুমের জন্য আমার ঘরে ফিরে গেলাম। আশা করছিলাম যে কিছু হারিয়ে যাওয়া ঘুম কেটে যাবে। আমি যখন স্থির হচ্ছিলাম তখন আমার ফোনটি পাবনের একটি টেক্সট বার্তার বেজে উঠল। আপনি কি আসার পরিকল্পনা করছেন? সে জিজ্ঞাসা করল। আমি আশা করি মহেশ স্যার আপনাকে ফোন করেছেন, অন্তত তিনি মনে করেন আমি ক্রাইস্টের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। পাবনির ফোন ছিল। আরে, তুমি কি ফোনটা পেয়েছো? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, সে পেয়েছিল। আমার মনে হয় আমরা এখন বিশেষ মানুষ। আমি তাকে বলছিলাম যে আমি সেখানে থাকবো কারণ আমি দেখাতে চাই যে আমি কতটা ভালোভাবে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হওয়ার ভান করতে পারি। অবশ্যই আমি নিশ্চিত মহেশ স্যার আমাদের এক ধরনের কিংবদন্তি প্রাক্তন ছাত্র হিসেবে দেখেন। আপনি জানেন তারা ক্যাফিন এবং ভালো উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে। আমরা দুজনেই হেসেছিলাম, জেনেছিলাম যে শেষ পর্যন্ত আমাদের গুরুত্ব অতিরঞ্জিত হতে পারে, তবে অন্তত আমাদের বলার জন্য এটি ভালো গল্প ছিল।
পাবনির সাথে ফোন করার পর আমি একটি সিগারেট ধরিয়ে আমার ফোন চেক করলাম। হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলাম বার্তাটি এখনও উত্তরের অপেক্ষায়। গতদিন ধরে আমি যে মানসিক অস্থিরতা থেকে পালানোর চেষ্টা করছিলাম তার একটি স্পষ্ট স্মৃতি। যতবার আমি বার্তাটি দেখতাম এটি একটি অবিরাম ধাক্কার মতো ছিল। আমাকে আবেগের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে বাধ্য করত, যা আমি এড়িয়ে যাচ্ছিলাম। ভারী হৃদয় এবং চোখের জল গড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আমি উত্তরটি টাইপ করলাম। যদি অপরিচিত হওয়াই তোমার সুখ খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন হয়, তাহলে আমি পিছিয়ে আসব। আমি শুধু চাই তুমি শান্তিতে থাকো। এমনকি যদি এর জন্য আমার নিজের একটি অংশ হারাতে হয়, তাতেও আমি রাজি। আমি মেসেজটি সেন্ড করলাম এবং আমার ফোনে সংরক্ষিত তার নামটি দেখলাম, ট্যাম। আমি সবসময় তাকে এই নামে ডাকতাম, একটি কোমল ডাকনাম যা আমাদের মধ্যে একটি গোপন বিষয়ে মনে হতো, স্নেহের একটি ছোট্ট টুকরো যা আমার কাছে পুরো পৃথিবীকে বোঝায়। আমার হাতে সিগারেটটি একটি সংক্ষিপ্ত প্রশান্তি এনেছিল, আমার মনের মধ্যে ঘূর্ণায়মান বিশৃঙ্খলা থেকে একটি ক্ষণিকের মুক্তি। কিন্তু আমি যখন সিগারেটের টান ধরালাম, তখনও চিন্তাভাবনাগুলি স্থির ছিল, অবিরাম এবং অদম্য। প্রতিটি ঝাঁকুনি আমাকে তার স্মৃতির আরও কাছে টেনে নিয়েছিল। সেই সময়গুলি যখন সব কিছু সহজ মনে হয়েছিল, তবু অসীমভাবে আরও জটিল। আমি নিজেকে বিড়বিড় করে বললাম, আমি আশা করি আমাদের আর কখনো দেখা হবে না। আমি নিজেকে ভাবছিলাম যে সে কি আমার দ্বিতীয় বৃহত্তম ভুল, নাকি জীবনের বিশাল পরিকল্পনায় কেবল একটি ক্ষণস্থায়ী সুখ। স্মৃতির বোঝা ভারী ছিল, আর আমি আমার ফেলে আসা সময়গুলি নিয়ে ভাবতে না পেরে পারছিলাম না। এই গভীর চিন্তার মাঝে আমার মনে পড়ল যে আমি একটা হ্যাংওভারের সাথে লড়াই করছিলাম এবং 6 ঘন্টার ঘুমের প্রয়োজন ছিল আমার। তবু ঘুম অসম্ভব বলে মনে হচ্ছিল আমার, কারণ আমার মন ঘোরানো স্মৃতি এবং অমীমাংসিত অনুভূতিতে ডুবেছিলাম আমি। যদিও আমি ক্লান্ত ছিলাম, তবুও চিন্তার বন্যা আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। আমি সিগারেট থেকে শেষবারের মতো টান নিলাম, এটি সরিয়ে নিলাম এবং গল্পে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। অতীতের দিনে ধোঁয়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আমি নিজেকে সেই মুহূর্তগুলির প্রতি আকৃষ্ট হতে দেখলাম, তাই আমি সেই মুহূর্তগুলিকে পিছনে ফেলে এসেছিলাম। নমস্কার।